প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা ক্রমের কিছু বিষয় আলোচনা করছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে দ্রবণে জারিত বা বিজারিত হওয়ার মতো যদি একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে তাহলে তাদের জারণ বিজারণ কতগুলো নিয়ামকের উপর নির্ভর করে। আমরা গতকাল দুইটি নিয়ামক কিছুটা ব্যাখ্যা করেছি, আজকে আবার আমি সেটা একটু রিপিট করব। তাহলে আমরা আজকে এখান থেকেই আমরা শুরু করছি যে তোমার প্রথমে আমরা জেনে নেই দ্রবণে জারিত বা বিজারিত হওয়ার মতো একাধিক আয়ন থাকলে তাদের জারণ বিজারণ কয়টি বিষয়ের উপর নির্ভর করবে? তিনটি বিষয়ের উপর নির্ভর করবে বা তিনটি নিয়ামক। আমরা সেটি প্রথমটি ব্যাখ্যা করেছিলাম কি ধাতুর সক্রিয়তা ক্রমে আয়ন সমূহের আপেক্ষিক অবস্থান এটি আমরা বলছি এটি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বর ছিল দ্রবণে আয়ন সমূহের গাঢ়ত্ব বা ঘনমাত্রা। আর 3 নম্বর বলেছিলাম তড়িৎ দ্বারের প্রকৃতি। এখানে তোমরা দেখে নাও যে আমরা এই যে তিনটি নিয়ামকের কথা বলেছি, এই তিনটি নিয়ামক অনুসারে যে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ সহজে ব্যাখ্যা করা যায়। এবং এক্ষেত্রে তোমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে ধাতুর সক্রিয়তা ক্রমটি ভালো করে আয়ত্ত রাখতে হবে। কারণ এই সক্রিয়তা ক্রমে যে আয়নের অবস্থান নিচে থাকে সে আয়নটি তত তাড়াতাড়ি কি হবে তোমার জারিত বা বিজারিত হবে। সেটি তোমার ক্যাটায়নের ক্ষেত্র এবং অ্যানায়নের ক্ষেত্র সক্রিয়তা ক্রমে আপেক্ষিক অবস্থান, অর্থাৎ যে আয়নের অবস্থান সক্রিয়তা ক্রমে নিচে থাকবে সে আয়ন তত তাড়াতাড়ি জারিত বা বিজারিত হবে। এটি আমরা গতকাল একটু ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা দ্রবণে আয়ন সমূহের গাঢ়ত্ব বা ঘনমাত্রা নিয়েও একটু বলবো। সেটি আমরা গতকাল বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সাধারণত 4টি আয়ন উপস্থিত থাকে। সোডিয়াম আয়ন থাকে, হাইড্রোজেন আয়ন থাকে, তোমার ক্লোরাইড আয়ন থাকে, হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল আয়ন থাকে। এই 4টি আয়নের মধ্যে কোন ক্যাটায়ন বা কোন অ্যানায়নটি দ্রবণে প্রথমে জারিত বা বিজারিত হবে এটি কিন্তু গণমাত্রার উপরও নির্ভর করে। যদি কোনো আয়নের গণমাত্রা বেশি থাকে তখন সক্রিয়তা ক্রমের আপেক্ষিক অবস্থান অনুসারে হয় না। সেক্ষেত্রে যে দ্রবণে যে আয়নের গণমাত্রা বেশি থাকে সে আয়নটি তত তাড়াতাড়ি জারিত বা বিজারিত হবে। সেটি তোমরা একটু দেখে নাও আবার যে সোডিয়াম ক্লোরাইড এটি যখন পানিতে যোগ করা হয় তখন যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন এই 4টি আয়নে পরিণত হয়। অর্থাৎ 4টি আয়ন থাকে। সেখানে দেখো 2টি ক্যাটায়ন এবং 2টি অ্যানায়ন থাকে। এই যে 2টি ক্যাটায়ন 2টি অ্যানায়ন, তাহলে কোন আয়নটি প্রথমে জারিত বা বিজারিত হবে সেটি যদি তাদের গণমাত্রা কোনো আয়নের গণমাত্রা বেশি থাকে তাহলে সে আয়ন তত তাড়াতাড়ি জারিত বা বিজারিত হবে। যেমন যদি এটি গাঢ় দ্রবণ হয়, আমরা বলছি যদি গাঢ় দ্রবণ হয় তাহলে অবশ্যই সেখানে সোডিয়াম আয়নের গণমাত্রা বেশি এবং ক্লোরাইড আয়নের গণমাত্রা বেশি। তাহলে ক্যাটায়ন হিসেবে তো সোডিয়াম আয়ন দ্রবণে তোমার ক্যাথোডে গিয়ে সে তোমার চার্জ মুক্ত হওয়ার কথা। আবার ক্লোরাইড আয়ন যেহেতু তার গণমাত্রা বেশি সে তখন অ্যানোডে গিয়ে তোমার চার্জ মুক্ত হওয়ার কথা। অর্থাৎ সেক্ষেত্রে ক্লোরিন গ্যাস এবং
সোডিয়াম ধাতু উৎপন্ন হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন আয়ন এবং এই সোডিয়াম আয়নের মধ্যে একটি পার্থক্য রয়েছে। বিশেষ পার্থক্য হলো তাদের বিজারণ বিভব। খেয়াল করো, এই সোডিয়াম আয়নের বিজারণ বিভবের চেয়ে হাইড্রোজেন আয়নের বিজারণ বিভব তোমার কি বেশি, ফলে সে তাড়াতাড়ি তোমার কি হবে, জারিত তোমার বিজারিত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে গণমাত্রা কিন্তু তার জন্য কার্যকরী হচ্ছে না, এটি হয়ে থাকে। এরপরে আসো ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে দেখা যায় যে ক্লোরাইড আয়নটি তোমার হাইড্রোক্সাইড আয়নের চেয়ে ক্লোরাইড আয়নের তোমার তার সক্রিয়তা কম। এর ক্লোরাইড আয়নের সক্রিয়তা কম, কিন্তু হাইড্রোক্সাইড আয়নের সক্রিয়তা কম, ক্লোরাইড আয়নের সক্রিয়তা বেশি। কিন্তু তারপরেও যেহেতু এখানে তার গণমাত্রা বেশি, ক্লোরাইড আয়নের গণমাত্রা বেশি, সেজন্য ক্লোরাইড আয়ন প্রথমে কি হবে, তোমার এরুডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো তড়িৎদ্বারের প্রকৃতি। এই যে তড়িৎদ্বারের প্রকৃতির ওপরও কিন্তু তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা নির্ভর করে। খেয়াল করো, কোনো ধাতব লবণের দ্রবণে যদি কোনো ধাতুকে নিমজ্জিত করা হয়, এটি আজকে আমাদের আলোচনার বিষয়, সেটি ভালো করে বুঝে নেবে। যে কোনো ধাতব লবণের দ্রবণে, একটি ধাতব লবণের দ্রবণে যদি ওই ধাতুর কোনো দণ্ডকে প্রবেশ করানো হয়, এখানে সাপোজ আমরা এখানে জিঙ্ক ধাতু নিলাম আর এটি নিলাম জিঙ্ক লবণের দ্রবণ, সেক্ষেত্রে ধরে নিতে পারি আমরা জিঙ্ক সালফেট নিয়েছি। জিঙ্ক ধাতব লবণের দ্রবণে জিঙ্ক ধাতব দণ্ড যখন ডুবাবে, এইখানে একটি তোমার বিভব পার্থক্য সৃষ্টি হয়। খেয়াল করো, কোনো ধাতব দণ্ডকে ওই ধাতব লবণের দ্রবণে ডুবালে ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ ধাতব দণ্ড থেকে ধনাত্মক আয়ন দ্রবণে চলে যায়। এটি কেন ঘটে? এখানে এই ধনাত্মক আয়ন দ্রবণে চলে যাওয়ার যে তোমার এই বিষয়, এটিকে বলা হয় দ্রবণ চাপ। সে চলে যায়, আবার কিছু পরিমাণে অ্যানায়নও আবার ইলেকট্রন গ্রহণ করে ধাতব দণ্ডে জমা হতে চায়, সেটিকে বলা হয় দ্রবণের তোমার অস্ফটিক চাপ। একটি অস্ফটিক চাপ আর একটি কি দ্রবণ চাপ। সবসময় খেয়াল রাখবে যে যদি দ্রবণ চাপ বেশি হয়, তোমার অস্ফটিক চাপ যদি কম হয়, তাহলে ওই ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে এইখানে যে বিষয়টি ঘটে যে ধাতব দণ্ডের মধ্যে যখন এইখানে দেখো ধাতব দণ্ডের ক্যালাসে আমরা জানি যে ইলেকট্রনগুলো সর্বদাই তার ক্যালাসের ফাঁকা স্থানে কি মুক্তভাবে সঞ্চরণশীল অবস্থায় থাকে। তাহলে তখন এই যে দণ্ডের এখানে দেখো আমরা এই যে নেগেটিভ দিলাম, এখানে ইলেকট্রনগুলোকে দণ্ডের মধ্যে দেখাইলাম, আর আমাদের এই যে ধনাত্মক আয়ন, যেটি দ্রবণের ধনাত্মক আয়ন, তার চারপাশে এসে এইখানে তোমার একটি অবস্থান তৈরি করে। ফলে দেখা যায় যে দ্রবণ এবং দণ্ডের সংযোগস্থলে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যটিকে বলা হয় তড়িৎদ্বার বিভব। আবার বুঝতে হবে যে তড়িৎদ্বার বিভব কি, যে একটি ধাতব দণ্ড এবং ওই দণ্ডের লবণের দ্রবণের সংযোগস্থলে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। সেই বিভব পার্থক্যটি কি? সেটি হলো যে এই যে এখানে ধাতব দণ্ড থেকে ধনাত্মক আয়ন দ্রবণে চলে যেতে চায়, আবার কি ঋণাত্মক আয়ন তোমার কি ঋণাত্মক আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে কে ধাতব দণ্ডে জমা হতে চায়। আমি বলছি এখানে দুই ধরনের চাপ, দুইটা বিষয় কাজ করে। একটা হলো দ্রবণ চাপ, আরেকটা হলো অসমোটিক চাপ। খেয়াল রাখো, আরেকটা হলো অসমোটিক চাপ। অসমোটিক চাপ হলো দ্রবণ থেকে কোনো ঋণাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব দণ্ডে জমা হওয়ার যে প্রবণতা, সেটি হলো অসমোটিক চাপ। আবার ধাতব দণ্ড থেকে ধাতব আয়ন দ্রবণে চলে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটি হলো দ্রবণ চাপ। এখন দ্রবণ চাপ যদি বেশি হয়,
অস্মোটিক চাপ যদি কম হয় তাহলে অবশ্যই ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে। বিশেষ করে সকল ধাতব দণ্ডের ক্ষেত্রেই এটি ঘটে থাকে। কোনো ধাতব দণ্ডের এই তোমার ক্ষয় হওয়ার প্রবণতাটা কম, আবার কারো ক্ষয় হওয়ার প্রবণতাটা একটু বেশি। যেমন মনে করো জিঙ্ক এবং কপারের মধ্যে আমরা যদি তুলনা করি, কপার দণ্ডকেও যদি রাখো, কপার দণ্ডকে কপার লবণের দ্রবণে রাখবে, এটি কপার দণ্ড, আমরা বলছি এটি এখানে থাকবে কি কপার সালফেট দ্রবণ। এখন এখানে দেখবে এই যে কপার দণ্ডকে কপার লবণের দ্রবণে রাখলেও সেক্ষেত্রেও কপার আয়ন কি কপার দণ্ড থেকে দ্রবণে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং এই যে প্রবণতা যদি জিঙ্কের সাথে তুলনা করা হয় তাহলে জিঙ্ক ধাতুর যে দ্রবণ চাপ আর কপার ধাতুর দ্রবণ চাপ এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো কপার কম পরিমাণে দ্রবণে যায় আর জিঙ্ক বেশি পরিমাণে দ্রবণে যায়। সেটি আমরা পরবর্তীতে আরও ডিসকাস করব। এই যে দ্রবণে যাওয়ার একটি প্রবণতা রয়েছে, এর উপর ভিত্তি করে দেখো তড়িৎদ্বারের যে প্রকৃতি, অর্থাৎ যদি তুমি কোনো একটি তড়িৎ বিশ্লেষণ লবণের দ্রবণে তুমি যদি মনে করো এখানে আমরা নিলাম কপার সালফেট, সাপোজ আমরা নিলাম এখানে কপার সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ নিয়ে আমরা একটি কপার দণ্ডকে এখানে অ্যানোড হিসেবে নিব। বিষয়টি খেয়াল করো, যখন কপার দণ্ডকে নিলে তুমি এখনো ক্যাথোড দেও নাই, তার মানে কি এখান থেকে কপার আয়ন থেকে কি করবে, কপার দণ্ড থেকে কপার আয়ন দ্রবণে চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। কিন্তু এখানে দেখো যদি এইটিকে যদি কোনো এখানে যদি ক্যাথোড হিসাবে আমরা একটি নিরপেক্ষ তড়িৎদ্বার বা একটি প্লাটিনাম রাখি বা কপার দণ্ডই রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, দুইটি, একটি অ্যানোড একটি ক্যাথোড। তাহলে দেখে নাও এখন যদি এই দুইটি ধাতব দণ্ডকে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আরেকটিকে ঋণাত্মক প্রান্তের সাথে যদি যুক্ত করে দেওয়া হয় তখন ঘটনাটা কি ঘটবে খেয়াল করো। এই যে ধাতব দণ্ডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, যেহেতু সে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তাহলে আমরা তাকে বলছি কি অ্যানোড। এখন দেখে নাও যে অ্যানোড ধনাত্মক চার্জগ্রস্ত, তাহলে অ্যানোড যদি ধনাত্মক চার্জগ্রস্ত হয় এমনি কপার আয়ন ধাতব দণ্ড থেকে কিছু দ্রবণে চলে যাওয়ার কথা, তাহলে ধাতব দণ্ড থেকে নর্মালি যদি চলে যায় কিন্তু আমরা যদি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিই তাহলে তার প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে না? সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, কারণ এটা ধনাত্মক চার্জগ্রস্ত, তাহলে সে কি করবে, সে ধনাত্মক আয়নকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে সেক্ষেত্রে কি হবে, এই যে ধাতব দণ্ড থেকে কপার আয়ন আগে যতটা যে পরিমাণে যেত এখন কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে দ্রবণে দ্রবীভূত হবে, এখন তার চেয়ে বেশি পরিমাণে কি হবে, দ্রবণে দ্রবীভূত। আবার এদিকে দেখো এখানে আমরা রেখেছি কি ঋণাত্মক আয়ন, এখানে দেখো এটি হলো ক্যাথোড আমরা জানি এখানে কি ঋণাত্মক চার্জগ্রস্ত, তাহলে ঋণাত্মক চার্জগ্রস্ত হলে এইখান থেকে তখন কিছু কপার আয়ন, যে অতিরিক্ত যে কপার আয়ন যেটা দ্রবণে চলে আসছে সেটা কিন্তু তখন কোথায়, সে তখন ক্যাথোডে চলে যায়। আর এইদিকে দেখো তাহলে এনোডে কি হবে, এনোডে ধাতব দণ্ড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাহলে বিষয়টা কি ঘটলো যে এনোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্যাথোড বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখবে যে কপার ধাতুর একটা কি কপার ধাতুর প্রলেপ পড়ে যাবে, এখানে কপার ধাতু জমা হবে। তাহলে এই যে তড়িৎদ্বারের প্রকৃতি, আমরা তড়িৎদ্বার হিসেবে যদি যে ধাতব লবণের দ্রবণ নেই এবং ওই ধাতব লবণের দ্রবণের যদি ওই ধাতুটিকে যদি অ্যানোড হিসাবে নেই তাহলে ওই ধাতব দণ্ডটি কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে। এবং ক্যাথোড হিসেবে তুমি যাই নাও না কেন কিন্তু সেই ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হলে এখানে কি হবে, ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাবে, ফলে এই ক্যাথোড যখন ঋণাত্মক চার্জগ্রস্ত হবে সেই অতিরিক্ত ধনাত্মক আয়ন গিয়ে কিসে, তোমার ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎদ্বারের প্রকৃতির উপরও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নির্ভর করে এবং এর উপর ভিত্তি করে আমাদের রসায়ন বিজ্ঞানে কিন্তু একটি আলাদা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সৃষ্টি হয়ে গেল। সেটি হলো কি, তোমরা দেখো তুমি এই পদ্ধতির উপর ভিত্তি করে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার উপর ভিত্তি করে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দিতে পারবে। অর্থাৎ এখানে তুমি যদি
এখানে মনে করো নিকেল ধাতু নাও, আর এটা যদি লোহার চামচ নাও, অর্থাৎ ক্যাথোডের উপর কিন্তু নির্ভর করছে না। ক্যাথোডে তুমি যেই ধাতব দণ্ডই নাও না কেন, এনোডে যেই ধাতব দণ্ডটি নিবে সেই ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে। যে অতিরিক্ত আয়ন দ্রবণে চলে আসবে, সে আয়ন আবার ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে এই যে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, তাহলে কি ওই ধাতুর একটি কি প্রলেপ পড়ে যাবে। এই যে বিষয়টি, এই বিষয়টিকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। তাহলে এই যে ইলেকট্রোপ্লেটিং, এটি কিন্তু তড়িৎদ্বারের প্রকৃতির সাহায্যে সহজে ব্যাখ্যা করা যায়। এটি ইলেকট্রোপ্লেটিং। এখানে দেখো, আবার তোমরা যদি মনে করো যে একটি অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ করার জন্য কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করা হয়, সেটি আমরা একটু ডিটেলস আলোচনা করছি এখানে। তাহলে কি হলো যে তড়িৎদ্বারের প্রকৃতি, অর্থাৎ তড়িৎদ্বার এর প্রকৃতির উপরও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু লিখতে পারি যে যদি কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে আমরা যদি সেখানে একটি কপার দণ্ডকে অ্যানোড এবং একটি কপার দণ্ডকে ক্যাথোড হিসাবে নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। অর্থাৎ অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কি হবে, অ্যানোডে জারণ ঘটবে। অ্যানোডে সংঘটিত বিক্রিয়া এটি কি হবে, দেখো কপার আয়ন হিসেবে কপার থেকে কপার আয়ন কি দ্রবণে চলে যাবে। আর ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কি হবে, তাহলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কি হবে, কপার আয়ন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এটি হলো এই যে তড়িৎদ্বার প্রকৃতি। তুমি যদি এটি কপার ধাতু না নিয়ে আমরা যদি অন্য কোনো তড়িৎদ্বার নিতাম, তাহলে কিন্তু যদি প্লাটিনাম তড়িৎদ্বার নিতাম, তাহলে কিন্তু বিক্রিয়ার উৎপাদ এরকম হতো না, সেটি আরো ভিন্ন রকম হতো। তাহলে সেক্ষেত্রে কি হতো সেটি আমরাও দেখতে পারি যে যদি তুমি এখানে প্লাটিনাম তড়িৎদ্বার নাও, আমরা এটা নিলাম প্লাটিনাম তড়িৎদ্বার, নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম, এটি দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। এখানে দেখো, দেখা যায় এটি হলো প্লাটিনাম দণ্ড, দুটি প্লাটিনাম দণ্ড নিলাম, এটি অ্যানোড আর এটি হলো ক্যাথোড। খেয়াল করো, আর এখানে দ্রবণে নিলাম কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ। তোমরা বরাবরই জানো যে কপার সালফেটের জলীয় দ্রবণ নিলে সেখানে হাইড্রোজেন আয়ন থাকবে, হাইড্রোক্সিল আয়নও থাকবে। অর্থাৎ এখানে কি কি থাকবে, অর্থাৎ কপার সালফেট পানি দিলে সেক্ষেত্রে কি হবে, কপার আয়ন, সালফেট আয়ন, হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোক্সিল আয়ন থাকবে। তাহলে এখন কি হবে, যদি এখানে তড়িৎদ্বারের কিন্তু কোনো প্রভাব নাই, তড়িৎদ্বারা এখানে কোনো প্রভাব, এখানে যে তড়িৎদ্বারের প্রকৃতি এখানে নির্ভর করেছিল এখানে নির্ভর করবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, তখন ওই যে আয়ন সমূহের সক্রিয়তা ক্রমে তাদের আপেক্ষিক অবস্থান। তোমরা দেখবে যে কপার আয়ন এবং হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে খেয়াল করো, কপার আয়ন হলো নিচে, কপার আয়ন কোথায়, কপার আয়নের অবস্থান তোমার সক্রিয়তা ক্রমের আপেক্ষিক অবস্থানে দেখা যাচ্ছে কপার আয়নের অবস্থান হাইড্রোজেন আয়নের নিচে, আর এখানে হাইড্রোক্সিল আয়নের অবস্থান সালফেট আয়নের চেয়ে নিচে। অর্থাৎ এখানে দেখো, তোমরা যদি সক্রিয়তা ক্রমটা একটু দেখাও, স্লাইডটা একটু, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সক্রিয়তা ক্রমে দেখো আয়ন সমূহের যে আপেক্ষিক অবস্থান সেটি একটু দেখে নাও, যে ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার যে প্রবণতা নিচের দিকে আয়নের ক্রমান্বয়ে বাড়বে। সেটি আমরা গতকাল একটা সূত্র দিয়েছিলাম মনে রাখার জন্যে, কে না ম্যাজিশিয়ান এলো যেন ফিরে শোনা পাবে, কে তোমার হাই কপট হাজি আজ পিটাবে আমায়। এটি মনে রাখলে তোমরা সমস্ত কে সক্রিয়তা ক্রমটি সহজে মনে রাখতে পারবে। ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দেখে নাও যে নিচের দিকে আয়নের ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ ধাতুর সক্রিয়তা ক্রমান্বয়ে কমছে, উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে কমতে থাকবে। আবার দেখো অ্যানায়ন সমূহের সক্রিয়তা দেখো, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। চার্জ মুক্ত হওয়ার ক্রমান্বয়তা যদি বাড়তে থাকে মানে কি, নিচের দিকের গুলো এদের সক্রিয়তা কম, অর্থাৎ এরা সেক্ষেত্রে তখন কি হবে, হাইড্রোক্সিল আয়ন এবং সালফেট আয়নের মধ্যে সালফেট আয়ন উপরে, হাইড্রোক্সিল আয়ন নিচে, আর হাইড্রোজেন আয়ন এবং কপার আয়নের ক্ষেত্রে দেখো কপার আয়নের নিচে
কপার আয়ন নিচে আর হাইড্রোক্সাইড আয়ন নিচে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এনোডে সংগঠিত বিক্রিয়াটি কি হবে, এনোডে সংগঠিত বিক্রিয়া হবে হাইড্রোক্সাইড আয়ন তোমার কি এনোডে যাবে, সে তখন ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন অণুতে পরিণত হবে। 2 অণু পানি তৈরি হবে, 1 অণু অক্সিজেন এবং 4টি ইলেকট্রন ছেড়ে দিবে। এটি হলো 4টি হাইড্রোক্সাইড আয়ন। গতকাল এটি এক্সপ্লেন করেছিলাম, তোমরা একটু মনে রেখেছো কিনা জানি না, কিন্তু মনে রাখলে এটা ভালো বুঝতে পারবে। এটা তারপরে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া। ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া কি হবে, সেক্ষেত্রে দেখো কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেখানে কপার ধাতুতে পরিণত হবে। অর্থাৎ এনোডে তৈরি হলো অক্সিজেন আর ক্যাথোডে তৈরি হলো কপার ধাতু। এখানে কিন্তু তড়িৎদ্বার কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু এইটার মধ্যে তড়িৎদ্বারের প্রকৃতির উপর একটি ডিপেন্ড করছে, অর্থাৎ এটি তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে। এবার আমরা দেখব যে ইলেকট্রোপ্লেটিং, যে বলছি আমরা যে ইলেকট্রোপ্লেটিংটা কি। ইলেকট্রোপ্লেটিং বাংলায় যাকে বলা হয় তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপন এটি হলো যে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপর অপর একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তোমরা জানো যে ধাতব দণ্ডগুলোকে যে বায়ুতে যদি উন্মুক্ত রাখা হয়, যেমন লোহার কোনো দণ্ডকে বায়ুতে উন্মুক্ত রাখলে এটি কি বায়ুর সাথে আর্দ্র বায়ুতে বিক্রিয়া করে মরিচা পড়ে যায়। আমরা বিক্রিয়াটাও দেখাতে পারি যে আয়রনকে যদি আমরা কি বায়ুতে উন্মুক্ত রাখি, আর্দ্র বায়ুতে সে পানি এবং অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কি এটি রাস্ট বলা হয়। এটিকে কি বলা হয়, রাস্ট বা মরিচা। অর্থাৎ কি মরিচা তৈরি হয় কিভাবে দেখে নাও এখানে তোমরা। এটি হলো যে আর্দ্র বায়ুতে যদি লোহাকে রেখে দাও, আর্দ্র বায়ুতে লোহাকে রেখে দিলে লোহার মধ্যে মরিচা পড়ে যাবে, কিন্তু এই মরিচার হাত থেকে এটিকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি, এর উপর একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দিতে পারি বা দস্তার প্রলেপ দিয়ে দিতে। লোহার চেয়ে এটা তোমার কি সেটি আমরা এটা খেয়াল করো, যদি সেখানে আমরা অন্য কোনো ধাতুর প্রলেপ দিয়ে দিতে পারি বা কপার ধাতুর তোমার কি যদি প্রলেপ দিয়ে দিই, বা আমরা গোল্ডের প্রলেপ দিয়ে দিতে পারি, নিকেল চামচ হচ্ছে নিকেলের প্রলেপ দিয়ে দিতে পারি লোহার উপর, তাহলে সেক্ষেত্রে কি হবে, আর সেটা মরিচা পড়বে না, মরিচার হাত থেকে সেটি রক্ষা পাবে। অর্থাৎ তোমরা খেয়াল করবে সক্রিয়তা ক্রমের অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ। আমি আবার লিখছি, খেয়াল করো এখানে, এটি এই পাশে লিখে রাখলে মনে রাখবে, কে কে না ম্যাজিশিয়ান এলো যেন তীরে সোনা পাবে, হাই এটি H+, কপট হাজি আজ, এটু পর্যন্ত পড়লেও হবে। হাজি আজ পিটাবে আমায় বা আমায় আমরা লিখলাম এটা এই। তাহলে এখানে দেখো যে এই যে জিঙ্ক আয়নের নিচে কি আয়রন আছে এবং কি টিন আছে, তারপরে লেড আছে, এইগুলো কম সক্রিয় ধাতু, নিচেরগুলো হলো কম সক্রিয় ধাতু। সিলভার ধাতু এটি কম সক্রিয় ধাতু। তোমরা দেখে থাকবে যে সিলভারকে আমরা অর্নামেন্ট হিসেবে ব্যবহার করি, গোল্ডকে আমরা অর্নামেন্ট হিসেবে কেন ব্যবহার করি, কারণ গোল্ডকে যদি আমরা একদম বিশুদ্ধ অবস্থায় রেখে দিই তাহলে গোল্ডের উপর কোনো কিছু প্রলেপ করবে না, গোল্ড সরাসরি বায়ুর সাথে বা কে পানির সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটি যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে সৌন্দর্য বজায় রেখে থাকে। তাহলে এই কারণে আমরা কি গোল্ডের আমরা অর্নামেন্ট পরে থাকি। আবার দেখবে এখানে আমরা এটি বলছি যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এটি হলো যে যদি তুমি সক্রিয়তা ক্রমে যে আয়নের অবস্থান
তোমার কি থাকবে, নিচে থাকবে। সে আয়নটিকে তুমি যদি অ্যানোড হিসেবে ব্যবহার করো এবং যে তুমি যেই ধাতুর উপর প্রলেপ দিতে চাও বা পয়সার উপর একটি প্রলেপ দিতে চাও, তাহলে সেটাকে রাখতে হবে কোথায়, ক্যাথোডে রাখতে হবে। এটি সবসময় খেয়াল রাখবে। অ্যানোড এবং ক্যাথোড, দেখো অ্যানোডে রাখবে যে ধাতুর প্রলেপ দিবে, যে ধাতুর প্রলেপ, যেমন আমরা এখানে ক্যাথোড হিসেবে রাখলাম একটি চামচ, লোহার চামচ। এটি আমরা রাখলাম নিকেল, নিকেল সালফেট, নিকেল সালফেট। খেয়াল করো এখানে নিকেল সালফেটের আমরা দ্রবণ রাখলাম। এটি হলো নিকেল ধাতু, এটি নিকেল ধাতু। আর এটি হলো লোহার চামচ, লোহার চামচ। এর উপর আমরা নিকেল ধাতুর প্রলেপ দেবে। তোমরা বাজারে যে চামচগুলো দেখো সেগুলো হলো লোহার চামচের উপর এই নিকেল ধাতুর প্রলেপ দেওয়ার ফলে সেখানে একটা গ্লেজ দেখা যায়, সাদা বর্ণের গ্লেজ দেখা যায়। এটি দেখবা এখানে এই যে এই নিকেল ধাতু ক্ষয়প্রাপ্ত হবে। এটি হলো নিকেল ধাতুর অ্যানোড, অর্থাৎ যে ধাতুর প্রলেপ দিবে সেটিকে অবশ্যই কিসে রাখবে, অ্যানোডে রাখবে। আর যেই বস্তুর উপর প্রলেপ দিবে সেই বস্তুটিকে রাখতে হবে ক্যাথোডে। সেই বস্তুটিকে কোথায় রাখতে হবে, ক্যাথোডে রাখতে হবে। এটি হলো ক্যাথোডে রাখতে হবে। তাহলে এখন তুমি দেখো যে এই যে এখানে আমরা যদি নিকেল সালফেট এর দ্রবণে নিকেল ধাতুকে অ্যানোড হিসেবে ব্যবহার করি, তাহলে নিকেল ধাতব দণ্ড থেকে নিকেল আয়ন দ্রবণে চলে আসবে। আর লোহার চামচকে আমরা ক্যাথোড হিসেবে রাখলাম, সেখানে ক্যাথোডের উপর কি নিকেল ধাতুর প্রলেপ পড়বে। তাহলে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কি হবে, অ্যানোডে সংঘটিত বিক্রিয়া এটি হবে নিকেল দ্রবণে নিকেল 2+ আয়ন হিসেবে চলে যাবে। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া সেটি কি হবে, এটি হবে নিকেল 2+ আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে এবং সেখানে এখানে একটি কি প্রলেপ পড়ে যাবে। এটি নিকেলের প্রলেপ পড়বে, নিকেল ধাতুর প্রলেপ। এই যে একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবং এই ক্ষেত্রে যখনই যদি জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটিকে বলা হয় গ্যালভানাইজিং। আমরা বলছি যদি অনেক সময় দেখবা যে অ্যালুমিনিয়াম ধাতুর উপর তোমার কিসের, তোমার দস্তার প্রলেপ দেওয়া থাকে, জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া থাকে, সেটিকে বলা হয় গ্যালভানাইজিং। বাজারে এরকম অনেক ধরনের তোমার দেখবা যে সাদা বর্ণের তোমার কিছু পাত্র পাওয়া যায় যে একদম মানে অনেক গ্লেজি। এই যে গ্লেজি, এটার কারণ হলো এর উপর কি থাকে, দস্তার প্রলেপ দেওয়া থাকে। এই যে দস্তার প্রলেপ দেওয়া থাকার কারণে সেটি কি হবে, তোমার গ্লেজি হয়ে যাবে। এটিকে বলা হয় গ্যালভানাইজিং। এটি খেয়াল রাখবে, যদি কোনো ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। কি বলা হয় সেটিকে, গ্যালভানাইজিং। এটি অর্থাৎ যদি দস্তার প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তখন সেটিকে কি বলা হয়, তোমার কি গ্যালভানাইজিং বলা হয়। এবার তোমরা নিজেরা একটা করে দেখতে পারো। যদি মনে করো যে আমরা দস্তার প্রলেপ দেব, তাহলে জিঙ্ক ধাতুটা থাকবে সক্রিয়তা ক্রমে নিচে, তার একটি উপরের ধাতুর তোমার উপরের ধাতুর কোনো পাত্র বা কোনো বস্তুর উপর কি করবে, এই জিঙ্কের প্রলেপ দিবে। তাহলে জিঙ্কটাকে রাখতে হবে অ্যানোডে। তুমি যেটাই করো না কেন, যেই বস্তুর প্রলেপ দিবে সেই বস্তুটাকে রাখতে হবে অ্যানোডে এবং সেই ধাতব বস্তুর একটি লবণের দ্রবণকে নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ হিসেবে। কি নিতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ হিসেবে কি নিতে হবে, ওই ধাতব পদার্থের একটি লবণের দ্রবণ। তারপরে তুমি এটা ক্যাথোডে যাই নাও না কেন তার উপর কি করবে, তোমার প্রলেপ পড়বে। এটি ছিল ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। এটি তড়িৎ বিশ্লেষণের একটি বিশেষ প্রয়োগ। এবার আসি আমরা যে অবিশুদ্ধ ধাতুকে কিভাবে বিশুদ্ধ করা, এটিও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়
বিশুদ্ধ করা হয়। সেটি কিভাবে দেখবে? অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধীকরণ, অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধীকরণ সেটিও কিন্তু তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে করা হয় এবং এই প্রক্রিয়াই করা হয়। সেটি কিভাবে দেখো? অবিশুদ্ধ ধাতু যেমন আমরা জানি ব্লিস্টার কপার, ব্লিস্টার কপার তোমরা শুনে থাকবে, এটি ভেজালযুক্ত কপার, ব্লিস্টার কপার। এটি এর মধ্যে কপার আছে তোমার 98% কপার ধাতু, আর প্লাস অন্যান্য ধাতুর ভেজাল থাকে, অন্যান্য ধাতুর মিশ্রণ এটি থাকে ব্লিস্টার কপারের মধ্যে। তাহলে সেটি অর্থাৎ সেটি কি ভেজাল মিশ্রিত একটি ধাতু। বাজারে যে বাণিজ্যিক কপার ধাতু পাওয়া যায় সেটি ব্লিস্টার কপার। তাহলে এটিকে যদি বিশুদ্ধ করতে হয় তাহলে তখন কি করতে হবে? ব্লিস্টার কপারকে আমরা নিব কি হিসাবে? ব্লিস্টার কপারকে নিব আমরা অ্যানোড হিসাবে। এটি হলো ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার এটিকে আমরা নিব কি হিসাবে? অ্যানোড হিসেবে। তাহলে এটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। এটি ধনাত্মক প্রান্ত, এটি ঋণাত্মক প্রান্ত। সবসময় নেগেটিভ প্রান্ত হলো ঋণাত্মক প্রান্ত ব্যাটারির। এটি একটি সুইচের মাধ্যমে তুমি যুক্ত করে দিলে তুমি এইখানে ক্যাথোড হিসেবে নেবে একটি বিশুদ্ধ কপার ধাতু। কারণ তুমি যদি অন্য কোনো ধাতব পদার্থ নাও তাহলে তো সেখানে আবার সেটি অবিশুদ্ধ হয়ে গেল। তাহলে এটি নিতে হবে বিশুদ্ধ কপার ধাতুর ক্যাথোড। তাহলে বিশুদ্ধ কপার ধাতুর ক্যাথোড, এটি নেবে বিশুদ্ধ কপার ধাতুর ক্যাথোড, আর এটি হলো অবিশুদ্ধ কপার। এবার বলো তো দেখি, তোমাদের যদি বলতে পারো যে দ্রবণে কি নিব আমরা। ওই যে আমাদের এই তড়িৎদ্বারের প্রকৃতির ওই যে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে কোনো ধাতব লবণের দ্রবণে যদি ওই ধাতব দণ্ডকে ডুবায় তাহলে সেটি কি হবে? ক্ষয়প্রাপ্ত। তাহলে সেক্ষেত্রে কি নিতে হবে? কপার সালফেটের দ্রবণ নিতে হবে। তাহলে সেক্ষেত্রে নিতে হবে কপার সালফেট বা যে কোনো কপার লবণের দ্রবণ নিলেই সেটি হবে। তাহলে এই যে ব্লিস্টার কপার তোমার ক্ষয়প্রাপ্ত হবে, আর এখানে বিশুদ্ধ ধাতুর উপর গিয়ে কপার ধাতুর প্রলেপ পড়বে। এটি কি? বিশুদ্ধ কপার ধাতুর প্রলেপ। এখানে বিশুদ্ধ কপার ধাতুর প্রলেপ পড়বে, আর এটি কি? ব্লিস্টার কপার, যেটি অবিশুদ্ধ কপার, এটি ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কি হবে এখন? তাহলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া ক্যাথোডে আমরা প্রথমে অ্যানোডে লিখি। তাহলে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কি হবে? কপার দ্রবণে কপার আয়ন হিসেবে চলে যাবে, অন্যান্য আয়নগুলো কিন্তু দ্রবণে আয়নিত হবে না। সেক্ষেত্রে দেখো তাহলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কি হবে? কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এটিও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার একটি প্রয়োগ। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার আমরা কতগুলো প্রয়োগ আলোচনা করলাম। একটি হলো তড়িৎ প্রলেপন বা কি ইলেকট্রোপ্লেটিং, অবিশুদ্ধ ধাতুর বিশুদ্ধীকরণ। আবার তোমার কতগুলো তোমার ধাতব পদার্থের নিষ্কাশন। ধাতব পদার্থের নিষ্কাশনটা কি? যেমন মনে করো আমরা যদি বলি সোডিয়াম ধাতুর নিষ্কাশন, তাহলে সোডিয়াম ধাতুর নিষ্কাশন কোথায় করা হয়? সাধারণত ব্রাইন থেকে করা হয়। ব্রাইন কি কৌষ্টিক কে? ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। অর্থাৎ সমুদ্রের পানিকে যদি আরও বেশি গাঢ় করা হয় তাহলে সেটি ব্রাইনে পরিণত হয়, এবং এই ব্রাইন হলো কি তোমার সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। এই গাঢ় জলীয় দ্রবণ থেকে আমরা সেক্ষেত্রে কি প্রস্তুত করতে পারি? সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি, কৌষ্টিক সোডা তৈরি করতে পারি। এটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে করে হয়। যেটি তোমরা জানবে, হয়তো বা নিচের ক্লাসে পড়ছো কিনা জানি না, সেটা হতে পারে যে ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। হ্যাঁ, এটি
অর্থাৎ বিভিন্ন ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াটাও কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। এখানে দেখে নাও, এই যে তোমার বিভিন্ন ধাতব পদার্থের যে সবসময় প্রকৃতিতে আমরা জানি যে বিভিন্ন ধাতব পদার্থ তাদের অক্সাইড হিসাবে তার কে বিভিন্ন কার্বনেট লবণ হিসেবে প্রকৃতিতে বিদ্যমান থাকে, সেগুলোকে কি বলা হয়? আকরিক বলা হয়। এই আকরিক থেকে বিভিন্ন ধাতুকে কে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, দেখবে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন এটি সাধারণত বক্সাইট থেকে করা হয়ে থাকে। এটি বক্সাইট থেকে। তাহলে বক্সাইট কি? বক্সাইট হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 molecules অফ ওয়াটার, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু পানি কি ক্যালাসের অপরিহার্য অংশ হিসেবে যুক্ত থাকে, সেটিকে আমরা বলি বক্সাইট। এই বক্সাইট থেকে কিন্তু আমরা কি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি। বিশেষ করে খেয়াল রাখবে, এই যে সক্রিয়তা ক্রমে, এই সক্রিয়তা ক্রমের উপরের ধাতুগুলো দেখো, জিঙ্কের উপরের ধাতুগুলো এই পটাশিয়াম থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম পর্যন্ত এদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন করা যায়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। আর জিঙ্ক থেকে এদের এই যে ধাতুগুলো, এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এখানে দেখো এইগুলো নিষ্কাশনের প্রয়োজন পড়ে না। বিশেষ করে মার্কারি, সিলভার এবং কি গোল্ড, এরা অত্যন্ত কম সক্রিয়, প্রকৃতিতে প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিতে প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কপারকে নিষ্কাশন করা হয় স্ববিজারণ পদ্ধতিতে। এখন প্রশ্ন হলো যে কেন এদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় না, এদেরকে কেন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা? মূলত প্রশ্নটা হলো যে উপরের যে ধাতুগুলো, এগুলো কার্বন অপেক্ষা অধিক সক্রিয়। কার্বন অপেক্ষা অধিক সক্রিয় হওয়ার কারণে যে তাদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এই জন্য এদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তাদের বিভিন্ন আকরিক থেকে, আকরিকের জলীয় দ্রবণ বা গলিত দ্রবণ থেকে নিষ্কাশন করা হয়। আর এই কার্বন, এখানে কপারকে স্ববিজারণ পদ্ধতি নিষ্কাশন, আর এগুলোকে প্রকৃতিতে যেহেতু এরা প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এরা খুব কম সক্রিয় ধাতু, এদেরকে নিষ্কাশনের মানে প্রয়োজন হয় না খনিতে, এদেরকে প্রায় ইনটেক আকারেই অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এখানে দেখো, এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সাধারণত এই বিশেষ করে পটাশিয়ামকে পটাশিয়াম ক্লোরাইড থেকে তোমার কি নিষ্কাশন করা হয়, ক্যালসিয়ামকে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়ামকে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে, আর ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে নিষ্কাশন করা। অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই বক্সাইডের গলনাঙ্ক কিন্তু অনেক বেশি, সেটি হলো প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াস। এই 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে গলাতে গেলে প্রচুর পরিমাণে তাপ প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে যাবে। সেই কারণে এর মধ্যে ক্রায়োলাইট মেশানো হয়। ক্রায়োলাইট মিশালে এর গলনাঙ্ক কমে যায়। তাহলে তো গলনাঙ্ক যখন কমে যায় তখন প্রায় 1000 ডিগ্রি, 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, তখন তাকে আমরা তরলে পরিণত করতে পারবো। অর্থাৎ এর মধ্যে কি মিশাতে হবে? যদি ক্রায়োলাইট মিশাই, এটি ক্রায়োলাইট
যদি আমরা এখানে যদি ক্রায়োলাইট মিশিয়ে দাও তাহলে সেটি কি হবে, তার গলনাঙ্ক অনেক কমে যাবে, তাইলে আমরা তার দ্রবণ পেয়ে যাব। এবার আসো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের থেকে আমরা কিভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতুটিকে নিষ্কাশন করব। আমরা অ্যালুমিনিয়াম ধাতুর এখানে দেখো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনের জন্য আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের এই বক্সাইডের দ্রবণ নিব, সেখানে থাকবে অ্যালুমিনিয়াম আয়ন আর কি অক্সাইড আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন থাকবে আর অক্সাইড আয়ন থাকবে। এখানে দেখো আমরা এখানে এই রকম কতগুলো গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। এটি হলো অ্যানোড, এটি হলো অ্যানোড, এবং সেখানে আমরা কাস্টনার কেলনার সেল ভেসেল বলা হয় এটাকে। সেখানে দেখা যায় যে একটি এই যে তোমার পাত্রের মধ্যে এইখানে খেয়াল রাখো বা এখানে এই যে নিচে পারদের স্তর নিয়ে নিলাম, নিচে পারদের যে স্তর, এই পারদের স্তরটাকে পারদের স্তরটা হলো তোমার এটি হলো পারদের স্তর, সেটি হলো তোমার কি ক্যাথোড হিসেবে কাজ করবে, অর্থাৎ এটি নেগেটিভ আর এই গ্রাফাইট দণ্ড পজিটিভ হিসেবে কাজ করবে। ফলে তখন তোমার কি হবে, এই যে অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে আর ক্যাথোডে তোমার অ্যালুমিনিয়াম নির্গত হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম এখানে স্তর হিসেবে এখানে জমা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম তখন 3টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এটি হবে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া। আর অ্যানোডে সংগঠিত বিক্রিয়া সেটি কি হবে, সেটি হলো অক্সাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে কি অক্সিজেন অণুতে পরিণত হবে। এটি হলো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো ধাতব বস্তুর নিষ্কাশনও করা যায়। এটি সাধারণত শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে আমরা আসি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কি কি প্রয়োগ আমরা জানলাম। আমরা প্রথমেই জানলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কি তোমার বিভিন্ন ধাতুর নিষ্কাশন করা যায়, ইলেকট্রোপ্লেটিং করা যায়, আর কি অবিশুদ্ধ ধাতুর বিশুদ্ধীকরণ করা যায় এইগুলো, এবং শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের কি বস্তুর কি নিষ্কাশন করা যায়, প্রস্তুত করা যায়। সেটি হলো যেমন আমরা একটু বললাম যে এখানে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন করা যায়, আমরা একটু এখানে সক্রিয়তা ক্রমের মধ্যে দেখালাম যে সেখানে কোন কোন ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায়। হ্যাঁ, তোমরা জেনে থাকবে যে শুধু ধাতব পদার্থে নিষ্কাশন হয় না, কষ্টিক সোডা, সোডা অ্যাশ ইত্যাদিরও তোমার কি তোমার প্রস্তুত করা হয়ে থাকে বিভিন্ন রকম এই তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে। এদের আবার বিভিন্ন রকম একটু মডারেশনও আছে, যেমন এটা আমরা বললাম কাস্টনার কেলনার সেল। এই কাস্টনার কেলনার সেলের মাধ্যমে বক্সাইড থেকে কি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। এরপর আমরা আসব তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পটেনশিয়াল। এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটি হলো যে এই যে ধাতুর সক্রিয়তা ক্রম, এই ধাতুর সক্রিয়তা ক্রম থেকে ক্রমের তাৎপর্য কি, এই ক্রম থেকে কি কি জিনিস জানা যায়। ধাতুর সক্রিয়তা ক্রম থেকে ধাতুর সক্রিয়তা সম্পর্কে একটি ধারণা পাওয়াই যায়, সেটি তো আমরা জানি, কিন্তু এর ছাড়া আর কি কি করা যায়। এছাড়া হলো তুমি যখন কোনো তড়িৎ বিশ্লেষণ কোষ তৈরি করবে, সেই তড়িৎ বিশ্লেষণ কোষটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে কিনা কোষে, সেটি কিন্তু এই সক্রিয়তা ক্রম থেকে এই ধারণাটি সহজে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ যে তুমি যদি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ বা তুমি যদি একটি তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই সক্রিয়তা ক্রমটা তোমার সবচেয়ে বেশি পরিমাণে স্টাডি করতে হবে। সক্রিয়তা ক্রম যত বেশি ভালো বুঝবে তাহলে তুমি একটি কোষ তৈরি করতে পারবে, কারণ সক্রিয়তা ক্রমের উপরের ধাতু যেটি থাকবে সেটিকে নিতে হবে অ্যানোড হিসাবে, আর যেটি নিচের ধাতু সেটিকে নিতে হবে ক্যাথোড হিসাবে। যদি তুমি কি কোনো গ্যালভানিক সেল প্রস্তুত করতে চাও
আর যদি তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কে আমরা তো একটু আগেই বললাম যে সক্রিয়তা ক্রম থেকে জানা যায় যে কোন ধাতুর উপর কোন ধাতুর তুমি প্রলেপ দিতে পারবে, ইলেকট্রোপ্লেটিং করতে পারবে, সহজে কোন ধাতুকে নিষ্কাশন করতে পারবে, সেগুলো কিন্তু এখানে জানা যায়। এর ছাড়া আরেকটি বিষয় জানা যায়, যেমন দেখবে জিঙ্কের অবস্থান এবং কপারের অবস্থান, জিঙ্কের অবস্থান উপরে, কপারের অবস্থান নিচে। ফলে খেয়াল করো কপার ধাতুর লবণ থেকে তুমি জিঙ্ক কপার ধাতুর লবণ থেকে সে কি করতে পারবে, কপারকে প্রতিস্থাপন করতে পারবে, এটিও এখান থেকে জানা যায়। এই যে জিঙ্কের সক্রিয়তা বেশি কার থেকে, কপার থেকে। এখানে দেখো জিঙ্কের সক্রিয়তা যেহেতু কপার থেকে বেশি, ফলে এই জিঙ্ক এর সাহায্যে কপার লবণ থেকে কপারকে সহজে প্রতিস্থাপন করা যায়। অর্থাৎ সক্রিয়তা ক্রমের আপেক্ষিক অবস্থানে যে ধাতুর অবস্থান উপরে, সেই ধাতুটি তার নিচের ধাতুর লবণ থেকে কি ওই ধাতুকে সহজে কি করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। তাহলে সক্রিয়তা ক্রম থেকে আমরা এটা জানতে পারি। এবার আমরা আসব তড়িৎদ্বার বিভব কি। তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পটেনশিয়াল, এটি দেখে নাও যে এই যে ইলেকট্রোড পটেনশিয়াল বিষয়টি কি। আমরা যদি একটু আগে আমরা বলেছি যে একটি ধাতব এটি একটি ধাতব দণ্ড, আর এটি একটি ধাতব দণ্ডের মধ্যে যে ধাতু থাকে ওই ধাতুর লবণের দ্রবণ, এটি ধাতব লবণের দ্রবণ, আর এটি হলো ধাতব দণ্ড। এখানে দেখে নাও যে যে ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবালে, আমরা একটু আগে বলেছি ধাতব দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হয়। আসলে কেন ক্ষয়প্রাপ্ত হয় সেটি কিন্তু এই তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রন পটেনশিয়াল। তাহলে সেটি ইলেকট্রন পটেনশিয়ালটি কি সেটি আমরা আর একটু বিশদভাবে আমরা বুঝে নেই। সেটি হলো যে আমরা বলেছি যে ধাতব দণ্ডের মধ্যে থাকে কি, ধাতব আয়ন, ধাতব দণ্ডের মধ্যে ধাতব আয়ন থাকে। তাহলে এই ধাতব আয়নগুলো কি এক ইলেকট্রন সাগরে নিমজ্জমান, আমরা এটি বলে থাকি। সাধারণত তোমরা যদি ধাতব বন্ধন তত্ত্ব পড়ে থাকো তাহলে সেটি বুঝবে যে কোনো ধাতব দণ্ডের মধ্যে কি সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। ওই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো পুরো ধাতব ক্যালাসের ফাঁকা স্থানে সর্বদাই সঞ্চরণশীল অবস্থায় থাকে। কিন্তু ওই ধাতব দণ্ডকে যদি কোনো কি এর লবণের দ্রবণে ডোবাও তাহলে তখন কি হয়, যদি আমরা মনে করো আমরা এখানে জিঙ্ক ধাতব দণ্ড নিলাম, জিঙ্ক দণ্ড নিলাম, এটি জিঙ্ক দণ্ড, আর এটি হলো জিঙ্ক সালফেট, এটি নিলাম জিঙ্ক সালফেট দ্রবণ। তাহলে খেয়াল রাখবে এই জিঙ্ক দণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো সর্বদা কি সঞ্চরণশীল অবস্থায় থাকে। এই যে সঞ্চরণশীল অবস্থায় থাকবে ইলেকট্রনগুলো, আর এই যে দ্রবণের যে জিঙ্ক আয়ন যেহেতু একটু ঋণাত্মক আয়ন, তাহলে তারা কি করবে, তারা এখানে দেখো এই ধনাত্মক আয়নগুলো তার চারপাশে গিয়ে কি এখানে তার চারপাশে গিয়ে অবস্থান করবে। যখন তার চারপাশে গিয়ে অবস্থান করবে তখন কি হবে এই বিষয়টি খেয়াল করতে হবে। যে তখন এখানে দেখো এই পাশে ধনাত্মক আয়ন, এই পাশে ঋণাত্মক আয়ন, দেখে বোঝা যাচ্ছে যে একটা নিম্ন বিভবে আছে আর একটা উচ্চ বিভবে আছে। অর্থাৎ আমরা জানি যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে সেটি থাকে নিম্ন বিভবে, আর যেখানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে সেটি থাকে উচ্চ বিভবে। তাইলে এই যে তাহলে মানে কি এইখানে একটা কি বিভব পার্থক্য তৈরি হচ্ছে। অর্থাৎ ধাতব দণ্ড এবং ওই ধাতব দণ্ডের লবণের দ্রবণের সংযোগস্থলে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। এটি কেন সৃষ্টি একটু আগে বলেছি। একটি হলো ধাতব দণ্ডের কি দণ্ড থেকে ধাতব আয়নের দ্রবণে চলে যাওয়ার প্রবণতা, যেটিকে বলা হয় দ্রবণ চাপ, এটিকে বলা হয় সলিউশন প্রেসার। আরেকটি হলো কি দ্রবণ থেকে
কিছু ঋণাত্মক আয়ন বা দ্রবণ থেকে কিছু ধনাত্মক আয়ন যদি সেখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি ধাতব দণ্ডে জমা হতে পারে, সেটি হলো তার কি অসমোটিক প্রেসার। এটি অসমোটিক প্রেসার এবং আরেকটি হলো দ্রবণ চাপ। যদি অসমোটিক প্রেসার তোমার বেশি হয় তাহলে এখানে দ্রবণ থেকে ক্যাটায়ন বা এখানে দেখবে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে ধাতব দণ্ডে গিয়ে জমা হবে। আবার যদি দ্রবণ চাপ বেশি হয় তাহলে কি হবে ধাতব দণ্ড থেকে কে ধনাত্মক আয়ন কে দ্রবণে চলে যাবে। এটি হলো দ্রবণ চাপ। কিন্তু এই দুইটি চাপ কখনোই সমান হয় না, এটি সবসময় অসমান থাকে, ফলে এখানে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটিকে বলা হয় তড়িৎদ্বার বিভব। আবার বলছি তড়িৎদ্বার বিভব কি, তাইলে একটি ধাতব দণ্ডকে ওই ধাতব দণ্ডের লবণের দ্রবণে রাখলে ধাতব দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেটিকে বলা হয় কি তড়িৎদ্বার বিভব। এখন আসো প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়। আসলে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব হলো যে কোনো ধাতব দণ্ডকে যদি তার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার দ্রবণে, ওই ধাতুর লবণের দ্রবণটা যদি এটি যদি 1 মোলার দ্রবণ হয়, এটি যদি 1 মোলার দ্রবণ হয় এবং তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, খেয়াল করো তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে যেই তোমার কে বিভব পার্থক্য সৃষ্টি হবে ওই ধাতব দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে, সেটি হলো কি তার প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে আমরা আসি, একটি হলো তড়িৎদ্বার বিভব আর একটি হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব এর কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে এবং 1 মোলার ধাতব লবণের কি সংশ্লিষ্ট ধাতব লবণের দ্রবণ হইতে হবে। তাহলে সেটি হবে তখন যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটি হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। কিন্তু প্রশ্ন হলো এটিকে একক তড়িৎদ্বার বিভব কিন্তু বলা হয়, কারণ যেহেতু এখানে কি বলছে, এখানে শুধু ওই ধাতব লবণের জলীয় দ্রবণ বা দ্রবণ আর ওই ধাতব দণ্ড, এই জন্য এটিকে বলা হয় একক তড়িৎদ্বার বিভব। এই একক তড়িৎদ্বার বিভব কিন্তু কখনোই কোনোভাবেই নির্ণয় করা যায় না। একক তড়িৎদ্বার বিভব নির্ণয়ের এখন পর্যন্ত কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি, কিন্তু সেটি কিভাবে করা হয় এটি অন্য একটি, এটি একক তড়িৎদ্বার বিভব কিন্তু একটি এখানে এটি বলি আমরা বলি অর্ধকোষ। এই যে অর্ধকোষ বিভব এককভাবে কখনোই নির্ণয় করা যায় না, এটি অন্য একটি, এখানে ইএমএফ কাউন্ট করা যায়। ইএমএফ আমরা যেটা বলে থাকি সেটি হলো ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। একটি কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়, কিন্তু কোষের যে অর্ধকোষ বিভব যেটা আমরা বলে থাকি যে একক তড়িৎদ্বার বিভব, এটি কিন্তু নির্ণয় করা যায় না। ফলে এটি আমরা যেটা সবসময় বলে থাকি যে এই একক তড়িৎদ্বার বিভব আমাদের খেয়াল রাখবে যে অর্ধকোষ বিভব আমরা লিখব, কিন্তু সেটি অন্য একটি এরকম অর্ধকোষ বিভবের সাথে তুলনা করে সেটিকে নির্ণয় করা হয়, সেটিকে ধরা হয় শূন্য বিভব ধরে। অন্য একটি জানা তড়িৎদ্বার বিভবকে শূন্য ধরে একটি কোষ তৈরি করে ওই কোষটির যদি আমরা ইএমএফ কাউন্ট করি তখন এটিকে বলি তার প্রমাণ তড়িৎদ্বার বিভব। বোঝা গেল কথাটি? আবার বলছি যে এই যে একক তড়িৎদ্বার বিভব এটি কিন্তু নির্ণয় করা যায় না, তাহলে সেকে কি করতে হবে, তাকে দিয়ে একটি কোষ তৈরি করতে হবে। অর্থাৎ এই কোষ তৈরি করতে হলে সেটি কি হবে, এখানে দেখবে তুমি যেটা বলতে থাকবে যে এই যে এখানে ধাতব দণ্ড থেকে ধাতব আয়ন দ্রবণে চলে আসে, এটা একসময় বন্ধ হয়ে যাবে, এটি কিন্তু চলমান থাকবে না। অর্থাৎ এটি কিন্তু একটি অর্ধকোষ, এখানে পূর্ণ কোষ হয় নাই। তাহলে পূর্ণ কোষ তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হয়, অন্য একটি অর্ধকোষের সাথে তাকে যুক্ত করে একটি কোষ তৈরি করে সেই কোষের ইএমএফ কাউন্ট করতে হয়। সেই ইএমএফ কাউন্ট করে তখন এটার তড়িৎদ্বার বিভব আমরা নির্ণয় করে থাকি। সেটি আমরা হাইড্রোজেনের প্রমাণ বিভব আমরা তড়িৎদ্বার বিভব আমরা শূন্য ধরে নিই। শূন্য ধরে যে এখানে বিভিন্ন ধাতুর কি করে আমরা তোমার তড়িৎদ্বার বিভব আমরা নির্ণয় করে থাকি, সেটি কিভাবে আমরা একটু দেখে নেই। এটি যদি আমরা হাইড্রোজেনের সাথে তুলনা করি, দেখো এটা আমরা জিঙ্ক ধাতুর নিলাম, তাহলে জিঙ্ক ধাতুর সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি সেটা আগে বুঝে নাও। এটি হলো 1 মোল
1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ নিলাম আমরা, দ্রবণে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ নিলাম, সেটিকে এখানে দেখো এখানে একটি এরকম বাঁকা ইউ আকৃতির একটি নলের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস এর মধ্যে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করব। হাইড্রোজেন গ্যাস 1 ATM চাপে প্রবাহিত করব, করে এখানে দেখো একটি দণ্ডকে এরকম একটি প্লাটিনাম পাতের সাথে এটি যুক্ত করে এখানে একটি তার দিয়ে এটাকে যুক্ত করে তখন এই ধাতব দণ্ডের সাথে যদি যুক্ত করে দাও তাহলে সেটি একটি কোষ হয়ে যাবে। এটি হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এখানে তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবকে ধরা হয় 0 ধরা হয়। কি ধরা হয়? এখানে 0 ধরা হয়। এটা প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা 0 ধরে নিই। সেটি কিভাবে? এটি হলো দেখো এখানে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করব। এখানে আছে কি? এখানে আছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের দ্রবণ, হাইড্রোজেন আয়ন আর কি ক্লোরাইড আয়ন, আর এখান থেকে আসবে হাইড্রোজেন গ্যাস এখানে। তাহলে এইটা দেখো এইটাকে যদি আমরা এইরকম এইখানে যদি আমরা একটা কি ভোল্ট মিটার দিয়ে দিই, তাহলে এখানে যদি একটা ভোল্ট মিটার এখানে দিয়ে দাও তাহলে এই দুইটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হবে, কারণ এইটি হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা 0 ধরব। 0 ধরে এইটার যে বিভব সেটা নির্ণয় করব। সেটি হলো এই ধাতব দণ্ডের এই অর্ধকোষ বিভব, এই কোষের বিভব। এটি হলো তার কি, তখন তার সেটি প্রমাণ তড়িৎদ্বার বিভব হবে। এক্ষেত্রে দেখো যেহেতু জিঙ্ক এবং হাইড্রোজেন আয়ন, তোমরা নিজেই বুঝতে পারছো জিঙ্ক এবং হাইড্রোজেন আয়নের মধ্যে কার ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি? জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ জিঙ্কের সক্রিয়তা ক্রমে জিঙ্কের অবস্থান উপরে। এটি একটা স্লাইড আছে, এখানে দেখে নাও। আচ্ছা, এইটাতে একটু দেখে নাও যে এটি হলো প্রমাণ বিজারণ বিভবের মাধ্যমে একটি সক্রিয়তা ক্রম তৈরি করা হয়েছে। এই সক্রিয়তা ক্রম অনুসারে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো যে তড়িৎদ্বার বা ইলেকট্রোডের যে বিভব দ্বারা হয়েছে এটি বিজারণ বিভব। বিজারণ বিভবে ক্রমবৃদ্ধি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এটা দেখো বিজারণ বিভব বাড়তে থাকবে। বিজারণ বিভব বাড়তে থাকবে অর্থাৎ সেইটা কি হবে? সেই বস্তুটি, সেই আয়নটি তত তাড়াতাড়ি বিজারিত হবে। তাহলে উপর থেকে নিচের দিকে বিজারণ বিভবের ক্রমবৃদ্ধি, উপর থেকে নিচের দিকে বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। যেমন এখানে দেখো লিথিয়াম আয়ন লিথিয়াম ধাতুতে পরিণত হয় যখন, তার বিজারণ বিভব কিন্তু ঋণাত্মক, অর্থাৎ এর বিজারণ বিভব কিন্তু সবচেয়ে কম। বিজারণ বিভব সবচেয়ে কম হওয়ার কারণ হলো যে সে ইলেকট্রন গ্রহণ করতে কি চায় না, সে সবসময় ইলেকট্রন দান করতে চায়। তাহলে বিজারণ বিভব সবচেয়ে বেশি কার? নিচের দিকে দেখো কি গোল্ড আয়ন, অর্থাৎ গোল্ড আয়ন কি ইলেকট্রন ছাড়তে চায় না, সে সর্বদাই ইলেকট্রন গ্রহণ করতে চায়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ প্রবণতা বেশি। এক্ষেত্রে আমরা দেখব জিঙ্ক এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো জিঙ্কের বিজারণ বিভব কত? দেখো মাইনাস কত? মাইনাস কে 0.76, আর হাইড্রোজেনের আমরা বিজারণ বিভব ধরছি 0। তাহলে হাইড্রোজেনের কি এখানে দেখো হাইড্রোজেনের বিজারণ বিভব এখানে বেশি আর জিঙ্কের বিজারণ বিভব কম। বিপরীত ক্রমে বিজারণ বিভব এবং জারণ বিভবের মধ্যে কিন্তু তাদের সংখ্যা মান সমান, কিন্তু তাদের সাইন বিপরীত। অর্থাৎ এখানে যার বিজারণ বিভব তোমার খেয়াল করো, যার বিজারণ বিভব বেশি তার জারণ বিভব কম, আর যার জারণ বিভব বেশি তার বিজারণ বিভব কম। যেহেতু জিঙ্কের বিজারণ বিভব তোমার কি কম, তার জারণ বিভব বেশি, অর্থাৎ জিঙ্ক থাকবে তোমার জারণে, অর্থাৎ জিঙ্ক সেখানে ইলেকট্রন ছেড়ে দিবে আর এই ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে এই কোষের যদি আমরা তার ইএমএফ কাউন্ট করি সেক্ষেত্রে কি হবে? ই নট অফ দ্য সেল হবে দেখো ই নট রিডাকশন, এটা দেখো প্রথমে হবে ই নট অক্সিডেশন অ্যানোড,
আর প্লাস ই নট রিডাকশন ক্যাথোড। এইটি সবসময় এভাবে কাউন্ট করবে। তাহলে আমরা দেখি এই যে তার যে অক্সিডেশন বিভব সেটি আসবে কি, এই যে এখানে কি তার আমরা রিডাকশন বিভব কত ধরছি, ক্যাথোডের রিডাকশন বিভব এটা 0 ধরেছি, তাহলে কি আসবে ই নট অক্সিডেশন অ্যানোড। এক্ষেত্রে আমরা কি পাবো, জিঙ্কের জারণ বিভব পেয়ে যাব, কারণ এটা 0 ধরবো। তাহলে 0 ধরলে অতএব ই নট অফ দ্য সেল কি আসবে, ই নট অক্সিডেশন কি অ্যানোড। এটা আমাদের ভোল্টমিটার যে রিডিং দেবে সেই রিডিংটা হবে জিঙ্কের জারণ বিভব। তাহলে জিঙ্কের জারণ বিভব পেয়ে গেলে তাহলে আমরা তাকে তখন ঋণাত্মক করে দিলে তার সেটি হবে বিজারণ বিভব। এইভাবে আমরা কি বিজারণ বিভব নির্ণয় করতে পারি। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব কি বুঝলে, ওই ধাতব লবণের দ্রবণ কি থাকবে, 1 মোলার দ্রবণ থাকবে, এবং ওই ধাতব দণ্ডটি এই 1 মোলার দ্রবণের সংযোগস্থলে যে তোমার কি হয়, যে কি বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেটি হলো তার কি প্রমাণ তড়িৎদ্বার বিভব। আজকে আমাদের আলোচনা এটুক পর্যন্ত। আগামী ক্লাসে আমরা কি বিভিন্ন কোর্স দিয়ে গ্যালভানিক সেল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো।